পশ্চিমবাংলার উত্তর প্রান্তে ছোট্ট গ্রাম গৌরীপুর। এই গ্রামেই বাস করত এক অনাথ ছেলে কালুয়া। জন্মের কিছুদিন পরেই মা ও ছোটবেলাতে বাবাকে হারানোর জন্য গ্রামের লোক তাকে অপয়া মনে করত, সবসময় তার সাথে খারাপ ব্যবহার করত। একদিন দাদা, আমি কলসিটা এখানে রাখলাম, তোমাদের জল নেওয়া হয়ে গেলে আমি নেব। হয়ে গেল মদন, আজকের দিনটা বেকার গেল বুঝলে। সে আর বলতে, এই অপয়াটার মুখ দেখলাম সকাল সকাল, দিন কি আর ভালো যায়? যা বলেছেন, আপদটা নিজের মা বাপকে অকালে খেয়েছে, এখন কেমন দিব্যি আনন্দে আছে দেখেছেন? তোমরা এরকম করে বলছো কেন গো? মা বাবাকে ভগবান নিয়ে নিয়েছে, এতে এতে আমি কি করব? আমি কি করব? ন্যাকার ষষ্ঠী আমার। তোর বাপ মায়ের দোষ ছিল, তোর মতো কালছাপের জন্ম দিয়েছিল। হ্যাঁ, যা বলেছ। এইসব অপয়া ছেলেকে অন্য গ্রাম হলে পিটিয়ে মেরে ফেলতো। আমরা ভালো মানুষ বলে কিছু করি না। কত বড় সাহস, আবার জল নিতে এসেছে। যা বেরো, কমলাদের পানাপুকুর থেকে জল নে গিয়ে। পানাপুকুরের জল? পানাপুকুরের জল তো পচা, ওই জল খাবো কি করে? তোর মতো ছেলের জন্য ওটাই ঠিক আছে। যেমন কদাকার দেখতে তোকে, তেমনি তোর স্বভাব। যা দূর হ চোখের সামনে থেকে। একটু জল আর পারবে না। হায় হায় হায়, জলটা নিয়ে খাবার শক্তিটুকু চলে যাচ্ছে আমার। এই দেহের মেয়াদ আর বেশি দিন নেই, সেটা টের পাচ্ছি, কিন্তু সারাটা জীবন কঠোর সাধনা করে যে শক্তি অর্জন করেছি, সেগুলো তো এই দেহের সাথে সাথে ভস্ম হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। হায় হায় হায়, যদি কেউ থাকতো যাকে এই সব বিদ্যা, এই শক্তি আমি দিয়ে যেতে পারতাম, তবে মরেও শান্তি পেতাম। কিন্তু এমন কে আছে? আসছি গুরুজি, আপনার জন্য রাতের খাবার নিয়ে এসেছিলাম। তুই আজকে আবার আমার জন্য কষ্ট করে খাবার নিয়ে এলি? কষ্টের কি আছে গুরুজি? আপনার জন্য এইটুকু করতে পারলে আমার খুব ভালো লাগে। এই তো পেয়ে গেছি তোকে। তুই একদম ঠিক সময় এসেছিস কালুয়া। কেন গুরুজি, কি হয়েছে? কালুয়া, আমার শেষ সময় তুই যেভাবে আমাকে সেবা করছিস, তাতে আমার নিজের ছেলে হলেও এমন করতো না। এইসব বলে আপনি আমারে লজ্জা দিচ্ছেন গুরুজি। না কালুয়া, কথাটা সত্যি। আর তোর সেবায় খুশি হয়ে আমি তোকে নিজের অর্জিত কিছু শক্তি উপহার দিতে চাই। এই দিনটার জন্যই তো এত অপেক্ষা। কিসের শক্তি গুরুজি? কালা জাদুর শক্তি। হ্যাঁ, যেই শক্তি সঠিক ব্যবহার করলে ফকির রাজা হয়ে উঠতে পারে, আর ভুল ব্যবহার করলে রাজাও ভিখারি হয়ে যেতে পারে। হ্যাঁ, এই শক্তির সাহায্যে আমি অনেক অনেক বড় লোক হতে পারবো গুরুজি। এই শক্তি শুধু অর্থ নয়, অনেক অনেক ক্ষমতা এনে দেবে তোকে। কিন্তু সাবধান, এর ব্যবহার করে কারোর ক্ষতি করিস না।
না গুরুজি, আমি কখনো এর অপব্যবহার করব না। ঠিক আছে, কাল কৌশিকী অমাবস্যার রাতে আমি আমার সমস্ত শক্তি তোকে দান করব। পরদিন ছিল কৈশিকী অমাবস্যার দিন। চারদিক যেন মৃত্যুপুরীর ঘন অন্ধকারে ডুবে রয়েছে। সেই অন্ধকারের মধ্যেই কাল ভৈরব তার ঘরের পেছনের জঙ্গলের মধ্যে ধুনি জ্বালিয়ে ধ্যান মুদ্রায় বসে রয়েছে। তার সামনের আসনে বসে রয়েছে কালুয়া। কাল ভৈরবের ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে মন্ত্র উচ্চারণ শুরু হলো। ওম হ্রিং ক্লিং কাল ভৈরব কুরু ফট স্বাহা। ওম হ্রিং ক্লিং কাল ভৈরব কুরু ফট স্বাহা। ওম হ্রিং ক্লিং কাল ভৈরব কুরু ফট স্বাহা। ওম নমঃ কি ফট ফট সমাধি নমঃ। মালিক, ও মালিক, ওঠো মালিক। হ্যাঁ পেশা, পেশা তুই? কি ব্যাপার মালিক, তুমি এখানে পড়ে আছো আর ওই বুড়োটা ওখানে মরে পড়ে আছে, কি হয়েছে কি? কাল রাতেই আমার স্বপ্ন পূরণ হয়েছে পেশা। কাল ভৈরব ওর সমস্ত শক্তি আমারে দিয়ে গেছে, আর কাল ভৈরবের সমাধি হয়েছে। কিন্তু তোমার হাতে ওটা কিসের দাগ মালিক? দেখি, এটা এটা তো আগে কখনো ছিল না। তার মানে কালকে রাতেই হয়েছে। এটাই আমার শক্তির চিহ্ন। কিন্তু কাল ভৈরব তার সমস্ত শক্তি তোমায় কেন দিল? তুই তুই সবসময় বলতি না কেন আমি কাল ভৈরবের সেবা করছিলাম? হ্যাঁ, তুমি অকারণে এত সেবা করছিলে বুড়োটা, তাই অবাক হয়েছিলাম। কারণ আমি জানতাম এই বুড়োটার কেউ নেই। শেষ সময়ে লোকে এমনিতেই আবেগী হয়ে যায়, তাই একটু দেখাশোনা করলেই লোকটা খুশি হয়ে যাবে। আর খুশি হয়ে নিজের শক্তি তোমায় দিয়ে দেবে? বাবা বাবা, কি বুদ্ধি! কাজ হাসিল হয়ে গেছে পেশা, এবার চল। কিন্তু কাল ভৈরবের মৃতদেহ, ওকে দাহ করবে না? না, ওর ব্যবস্থা এখানের ওই কুকুর শেয়ালেরাই করবে। কি হে গোপাল, তোমার গাইটা বুঝি সদ্য বাছুর বিয়েছে? হ্যাঁ রে মদন, এই তো দিন কত হলো। এখন প্রতিদিন 4 করে বেশি দুধ দিচ্ছে জানিস। বাহ, খুব ভালো তো রে। দুধ বিক্রি করলে তো রোজগার একটু বাড়বে বল। সে আর বলতে, গাইটার জন্য ভালো বিচালি নিয়ে আসতে পারবো তাহলে। বাবা, দেখছিস পেশা, গাইটা কেমন তাগড়া হয়ে উঠেছে আর কেমন দুধ দুইছে দেখলি? হ্যাঁ গো মালিক, ওই যে বললো না সদ্য বাচ্চা দিয়েছে। হ্যাঁ, কতদিন এমন তাজা দুধ খাইনি। আহা আহা, কি তাজা গাঢ় দুধ, দেখেও লোভ হয়। আরে ধেনু, তোর হলো কি? এই তো ঠিক ছিলি, হঠাৎ এত অস্থির হচ্ছিস কেন রে? শান্ত হ, শান্ত হ। বুঝলি পেশা, এই শক্তিরে কিভাবে কাজে লাগানো যায় সেটা ভাবতে হবে, জানিস তো? আমি এটাকে কাজে লাগিয়ে তুমি অনেক বড় লোক হতে পারবে। কাঁদে না সোনা, কাঁদে না। ও, এই বাচ্চাটা তো খুব ক্যাঁ ক্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, তুই তুই কি বলছিলি? আমি ভাবছি
বাবু কাঁদে না, ওই যে ওই যে ওই যে পাখি আসছে। ধুর বাবা, এই বাচ্চাটা তো খুব জ্বালাচ্ছে। যেমন ডাগর গতর দেখো, তেমনি বাজ খাই গলা। ও আপদ যত। বাবু, ও বাবু তুই এরকম করছিস কেন? ও গো, কে কোথায় আছো? আমার বাচ্চাটা কেমন করছে? ও গো, কেউ এসো, কেউ এসো। মালিক, এটা কি হলো? তুমি দাঁত কিরমির করে তাকালে আর বাচ্চাটা যে উল্টে গেল। এই তো দেখছি পেশা, এটা এই শক্তির জন্য নয় তো? আমার বাচ্চাটা যে মরে গেল। হায় হায় হায়, এর কি হলো? এক্ষুনি তো সুস্থ ছিল। ও গো, আমার কি হলো গো? মালিক, কিছু বুঝতে পারলে? বুঝতে তো পারছি পেশা, কিন্তু এখনো নিশ্চিত হওয়া বাকি। মালিক, তোমার ক্ষমতার কথা তো বলতেই হবে। বাচ্চাটার দিকে তাকালে আর টসকে গেল। দাঁড়া দাঁড়া, আগে বিষয়টা প্রমাণিত হোক। হ্যাঁ রে মদন, এই বুঝি তোর ছেলের বউ? হ্যাঁ গো হ্যাঁ, তা বউ ভালো হয়েছে তো? নিজের মুখে আর কি বলবো দাদা, বউ আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, খুব ভালো মেয়ে। তাই বুঝি? হ্যাঁ দাদা, এত হাসি খুশি আর গুণী মেয়ে, কি আর বলবো। তা বেশ বৌদি, ভালো থেকো মা, সুখী হও। বাপরে, দেখ পেঁচা, বউটা কি দেখতে! যেমনি সুন্দরী তেমনি নাকি ওর গুণ। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি প্রশংসা করলো, শুনলাম তো। পরদিন মদনের বাড়িতে কান্নার রোল শুনে সকলের ঘুম ভাঙে। সকলে উঠে গিয়ে দেখে মদনের হাসি খুশি ছেলের বউ রত্না মুখে রক্ত উঠে মারা গেছে। মদনের বউ চিৎকার করে দুয়ারে কাঁদতে কাঁদতে বলল, হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার! আমার বউটাকে কে মেরে দিল গো, কে মেরে দিল! ইস, কি হলো গো? সুন্দর হাসিমুখী বৌমাকে কালকেই তো দেখলাম। অমন লক্ষ্মী প্রতিমার কি হলো হঠাৎ করে? কোন শকুনের নজর পড়েছিল গো আমার সোনার প্রতিমার উপরে? সুস্থ স্বাভাবিক মেয়েটা মরে কাঠ হয়ে গেল। একদম ঠিক বলেছ মদনদা, আমাদের গ্রামে কারো নজর পড়েছে। আমার নাদুস নুদুস গাইটা 5 সের করে দুধ দিচ্ছিল। সে তো আমি নিজেই দেখেছিলাম। কোনো অসুখ নেই, বিসুখ নেই, হঠাৎ করে গাইটা কেমন শুকিয়ে গেল জানো? ওর সমস্ত দুধ অবধি শুকিয়ে গেছে। বলো কি? এ তো আজব কাণ্ড। এটা আজব? আর আমার সুস্থ সবল দুধের শিশুটা যে চোখের সামনে শেষ হয়ে গেল, এটা কার জন্য বলতে পারো? না 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 না, এ গতিক তো ভালো নয়। নিঘাত আমাদের গ্রামে কোনো কালো নজর পড়েছে কারোর। আরে আরে বাহ, আমার কালা জাদুর শক্তির জন্য এই গ্রামে এত কিছু হচ্ছে। এতেই তোমরা ভয় পাচ্ছ? এই তো সবে শুরু। এরপরে গৌরীপুরের মানুষের মধ্যে যেন হাহাকার পড়তে শুরু করলো। ঘোষবাড়ির সদ্য চাকরি পাওয়া ছেলের পঙ্গু হয়ে যাওয়া হোক, বা হরেনের ছোট মেয়ের বিয়ে ঠিক হওয়ার পরই গলায় দড়ি দেওয়া হোক, কালুয়া যাদের দিকে নিজের কালো দৃষ্টি হেনেছে তাদেরই জীবনে নেমে এসেছে অভিশাপ। গ্রামবাসীরা তখন নিরুপায় হয়ে ছুটল গ্রামের এক সিদ্ধ পুরুষ মহেশ্বরের কাছে। তোদের কি কারোর ওপর সন্দেহ হয়? সন্দেহ বলতে বাবা, বহুকাল ধরে আমাদের গ্রামের পাশের জঙ্গলে বাস করত এক কালা জাদুকর কাল ভৈরব। কিন্তু সে মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে, আর গ্রামের লোক জঙ্গলে গিয়ে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখেছে। বাবা, ও ছাড়া আমাদের গ্রামবাসীদের ক্ষতি করার মতো কেউ নেই।
আমরা সকলে নিজেদের মধ্যে মিলেমিশে বাস করি। সব কিছু ঠিক থাকলে এই বিপদ হতো না। আমি নিজে ধ্যানে বসে দেখার চেষ্টা করছি, যদি কিছু দেখতে পাই। একটা ছেলে, তার মুখ দেখতে পেলাম না, কিন্তু তার হাতে একটা চিহ্ন রয়েছে। ছেলে? কে সেই ছেলে? সেই কি এসবের জন্য দায়ী? চিহ্ন? কিসের চিহ্নের কথা বলছেন বাবা? একটা কঙ্কালের চিহ্ন। গ্রামের যে ছেলের হাতে ওই চিহ্ন রয়েছে, সেই এসবের জন্য দায়ী। সেই গ্রামের লোকের ক্ষতি চায়। কি বলছেন কি বাবা? সেই ছেলেকে আমরা নিশ্চয়ই খুঁজে বার করব আর তাকে শেষ করে ফেলবো। ওই শয়তানকে আমরা গ্রামবাসীরা মিলে উচিত শিক্ষা দেব। চলো, আমরা ওকে খুঁজে বের করি। মালিক, মালিক, সর্বনাশ হয়ে গেছে, খুব বড় বিপদ হয়ে গেছে। বিপদ? সে তো গ্রামের লোকের হবে। হ্যাঁ, আমার আবার কিসের বিপদ? মালিক, তুমি বুঝতে পারছো না, গ্রামের শেষে এক সাধু বাবা থাকে। তিনি ধ্যান করে দেখতে পেয়েছেন কে গ্রামের লোকের ক্ষতি করছে। হ্যাঁ, আমায় দেখতে পেয়েছে সে? না না, তোমার মুখ দেখতে পাইনি, কিন্তু তোমার হাতের এই চিহ্ন দেখতে পেয়েছে সে, আর গ্রামবাসীদেরও বলে দিয়েছে। সে কি রে পেঁচা, তুই কি বলছিস কি? হ্যাঁ, আর গ্রামবাসীরা বিশাল ক্ষেপে আছে। তারা বলেছে তারা ওই ছেলেকে খুঁজে বার করবে। মালিক, এবার কি হবে? না, এত সহজ আমি হার মানবো না, কিছুতেই না। গ্রামের লোক আমারে ধরে ফেললে জ্যান্ত জ্বালিয়ে দেবে, কিন্তু ধরবে তো তবে যদি এই চিহ্ন দেখতে পায়। চিহ্ন দেখতে পেয়েছে মানে সে তো পাবেই, এটা তো আর জল দিয়ে ধুলে যাবে না। চিহ্ন তো হাতে আছে, কিন্তু হাতটাই যদি না থাকে তবে চিনবে কি করে? মালিক, কি বলছো তুমি? তুমি তুমি নিজের হাত কেটে ফেলবে? যদি প্রাণটাই না থাকে তবে হাত দিয়ে কি হবে? পেশা, ঘরে রাখা দাটা নিয়ে আয় এক্ষুনি। আর কেউ খুঁজে পাবে না আমারে, খুঁজে পাবে না। কিন্তু মালিক, তোমার কাঁটা হাত দেখে তো গ্রামবাসীরা আরো সন্দেহ করবে। সন্দেহ করবে? কিন্তু কেন? কারণ ওরা জেনে গেছে যে দোষী তার হাতে চিহ্ন রয়েছে, আর সেই চিহ্ন দূর করতে তুমি হাত কেটে ফেলেছো, ওরা বুঝে যাবে। না না না, এটা হতে পারে না। কিন্তু এটাই তো স্বাভাবিক মালিক। বুঝবে তো তবে যদি কেবল একজনের হাত কাটা থাকে। যদি গ্রামের অনেক ছেলের হাত কাটা থাকে তবে। কি বলছো কি মালিক? কি বলছো? ওরা আমার নাগাল কিছুতেই পাবে না, কিছুতেই না, কিছুতেই না। কে কে ওখানে? কে? পেঁচা ডাকছে কেন? পেঁচার ডাক তো অশুভ। মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি হলো অর্জুন? হায় হায় হায়, কি করে এরকম হলো? আমি জানি না, কিচ্ছু জানি না। একটা লোক কিছু দাঁড়ালো, হাতটা কাটা, কিছু বুঝে ওঠার আগেই সে একটা দা দিয়ে। হে ভগবান, এ কি অনাচার শুরু হলো আমাদের গ্রামে? রাত দুপুরে মোড়ল মশাইয়ের বাড়িতে ঢুকে হাত কেটে নিচ্ছে।
ভাগ্যিস মোড়ল মশাই বাড়িতে নেই, নইলে কেলেঙ্কারি হতো। এসব পরে হবে, আগে অর্জুনের চিকিৎসার দরকার। বৈদ্যকে ডাকো শিগগির, ওর হাত দিয়ে যে খুব রক্ত বেরোচ্ছে। এরপরে সারা গ্রামে এক তুমুল কাণ্ড শুরু হলো। রাতের অন্ধকারে গ্রামের 4 জন ছেলের একইভাবে হাত কেটে নিয়ে গেল একজন ব্যক্তি। 4 জন ছেলে এক কথা বলল যে একজন হাত কাটা ব্যক্তি তাদের হাত কেটে দিয়েছে। সারা গ্রামে তখন আতঙ্কের পরিবেশ। সকলে মিলে আবার হাজির হলো মহেশ্বর বাবার কাছে। সব শুনে তিনি বললেন, ওই 5 জন ছেলের মধ্যেই একজন আসল দোষী। এ কি বলছেন বাবা আপনি? হ্যাঁ, আর সে হাতের ওই চিহ্ন লুকানোর জন্যেই এই কাজ করেছে। হ্যাঁ বাবা, গ্রামে এই অনাচার তো আর সহ্য করতে পারছি না। আমরা কারোর কি ক্ষতি করেছি যে আমাদের এত কষ্ট সহ্য করতে হচ্ছে? আমার তো মনে হয় ওই 5 জন হাত কাটা ছেলেকেই জ্যান্ত জ্বালিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, ও কি কথা মদন? ওই 5 জন ছেলের মধ্যে যে মোড়ল মশাইয়ের ছেলে অর্জুন রয়েছে। বাবা, আপনি উপায় বাতলে দিন, দয়া করুন আমাদের উপরে। হ্যাঁ, আর সে হাতের ওই চিহ্ন লুকানোর জন্যেই এই কাজ করেছে। উপায় আছে। তোমরা ওই 5 জন ছেলেকে এখনই আমার কাছে নিয়ে এসো। তোমাদের 5 জনের ওপরেই গ্রামবাসীরা সন্দেহ করছে, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে একজন দোষী আর বাকি 4 জন নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ। আমি নির্দোষ। আর আমি তো এইসব দুঃস্বপ্নেও ভাবতে পারি না। বেশ, কে অপরাধী আর কে নির্দোষ তার প্রমাণ হবে। আমি তোমাদের 5 জনকে 5টা রক্ত জবা চারা দেব। তোমাদের 5 জনের মধ্যে যে নির্দোষ, কেবল তার গাছের জবা ফুলটাই কালো হবে, আর যে দোষী তার জবা ফুলের রং রক্তাভ লাল হবে। যথাজ্ঞা সাধু বাবা। তবে একটাই শর্ত, আমাদের সকলকে আলাদা আলাদা ঘরে রাখা হবে। কেউ কাউকে দেখতেও পাবে না, শুনতেও পাবে না। সাধু বাবার কথা মতো 5 জন এক একটি জবা চারা নিয়ে চলে গেল। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। 5 জন ছেলে খুব যত্ন সহকারে চারা গাছকে বড় করতে থাকলো। যথাসময়ে গাছে কুড়ি এলো আর রক্তাভ লাল জবা ফুটল। সেই জবা দেখেই 4 জনের মাথায় বজ্রাঘাত হলো। এই কি সর্বনাশ হলো! আমার জবার রং তো লাল, সকলে নিশ্চয়ই আমাকেই দোষী ভাববে। হ্যাঁ, জবার রং তো লাল এলো। সাধু বলেছিল জবার রং কালো হলেই সে নির্দোষ হবে। আমার কাছে সেই শক্তি আছে, আমি যেটা দিয়েই এই জবার রং বদলে দিতে পারবো। বাবা, এত যত্ন করলাম, এত চেষ্টা করলাম, তবুও আমার গাছে লাল জবাটাই ফুটলো। বাবা, আমি নির্দোষ। দাদা, একে আটক করো। এইভাবে মহেশ্বর একই জিনিস দেখল। সকলের কাছে লাল জবা ফুটেছে। অবশেষে কালুয়ার কাছে যেতেই তিনি দেখলেন তার কাছে কুচকুচে কালো এক জবা। সাধু বাবা, সাধু বাবা, এই দেখুন, আমি পেরেছি। আপনার কথা মতো কালো জবা ফুটেছে আমার গাছে। সেটাই তো দেখছি। তাহলে প্রমাণিত হলো আমি নিরপরাধ। সে না হয় হলো, কিন্তু কালুয়া লাল জবাকে কালো জবায় পরিণত করলো কি করে সেটা তো বললে না।
কি আবোল তাবোল বলছেন আপনি? কি আবোল তাবোল বলছেন? আমি কেন কালো জবায় পরিণত করতে যাব? এটা এটা নিজে থেকেই হয়েছে। কালুয়া, আমি তো লাল জবার গাছ দিয়েছিলাম। সত্যিকারের কে দোষী সেটা জানার জন্য আমি কালো জবার কথা বলেছিলাম। তার মানে আপনি? আমি জানতাম একমাত্র কালা জাদুবিদ্যাই পারে লাল জবাকে কালো জবায় রূপান্তরিত করতে, আর তাই বাকিদের জবার রং লাল। কিন্তু তুমি প্রমাণ করেছ তুমি আসল দোষী। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, কিছুতে হতে পারে না। দাদা, বাকি সকলকে ছেড়ে দাও, আসল আসামি পাওয়া গেছে। এবার বলো, কেন এই ঘৃণ্য কাজ করলে কালুয়া? যা করেছে বেশ করেছি। এই গ্রামের লোক আমায় ছোট থেকে যাতনা ছাড়া কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। তার মানে কি বলতে চাইছো তুমি? ছোট থেকেই আমি অনাথ। যে শিশুটার সকলের করুণার প্রয়োজন ছিল, তারে শুধু অবজ্ঞা আর দোষ দিয়েছে এই লোকগুলো। কি দোষ করেছিল এরা? দিন নেই রাত নেই, সব সময় সকলে আমারে অপয়া বলেছে, খাবার জলটুকু নিতে দেয়নি। কিন্তু তার শাস্তি ভগবান দেবেন, তুমি দেবার কে? লোকের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায় না কালুয়া। আমি জানি না, কিচ্ছু জানি না। কালুয়ার বিচার করার অধিকার জমিদারের আছে। তোমরা সকলে মিলে ওকে সেখানে নিয়ে যাও।